প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করব। স্ক্রিনে তোমরা একটি ধারা দেখতে পাচ্ছ। এখানে 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস আপ টু n স্কোয়ার। তো এই ধারাটির জন্য আমাদের সি ভাষায় কোড লিখতে হবে। আমি ভেঙে ভেঙে খুব সহজেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আমরা এই ধারাটির জন্য সি ভাষায় কোড লিখতে পারি। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবে এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। ধারাটির দিকে খেয়াল করো। আমরা যে কোনো ধারাকে যখন প্রোগ্রামিং ভাষায় কোড লেখার চেষ্টা করি, তো ধারাটি সাধারণত 1+2+3 এরকম এরকম সহজ ধারা হবে না। পরীক্ষায় এরকম সহজ ধারা আসবে না। একটু ঘুরিয়ে বা একটু জটিল প্রশ্ন থাকবে। তো অনেকে আমরা ধারা মুখস্থ করার চেষ্টা করি, বা আমরা ধারা দেখলে ভয় পাই। ভয় পাওয়ার কিছু নেই। তোমরা একটি ধারা যদি ভালো করে পারো, তাহলে যে কোনো ধারা আসলে তোমরা পারবে, যদি ওই ধারাটি তুমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো। তুমি এই ধারাটি যদি একটু ভালো করে বুঝতে পারো বা আয়ত্ত করতে পারো, তাহলে তুমি যে কোনো ধারা দিলে তুমি পারবে। দেখো, যে কোনো ধারা যখন তোমার চোখের সামনে একটি ধারা দেওয়া থাকবে, সেটাকে বলা হবে যে সি ভাষা প্রোগ্রাম করতে, কোড লিখতে বলবে। তো তুমি তিনটি জিনিসের উপর খেয়াল করবে। প্রথমে যা করবে, এখানে প্রথম পদটা খেয়াল করবে, প্রথম পদ কি। তারপর তুমি খেয়াল করবে শেষ পদ কি। তারপর তুমি খেয়াল করবে এই পদগুলোর মাঝখানে ডিফারেন্স কত। তো আমার প্রথম পদ হচ্ছে এখানে 4 এবং শেষ পদ হচ্ছে এখানে n। ইট মিনস আমার শেষ পদ কত জানা নেই, আননোন। সমস্যা নেই, আমরা কোড করার সময় আমরা বিস্তারিত বলবো। তো দেখো, এখানে প্রত্যেকটা পদের মাঝখানে ডিফারেন্স কত। এখানে প্রত্যেকটা পদের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 3। যেমন 7 থেকে যদি আমি 4 বাদ দিই থাকে 3, 10 থেকে 7 বাদ দিলে থাকে 3, এভাবে আপ টু n পর্যন্ত, এবং এর উপর পাওয়ার আছে। তো আমি যেভাবে বলি, ক্লাসে যেভাবে বলি যে পাওয়ার, মনে করো পাওয়ার নেই, তাহলে তুমি নর্মালি যেভাবে প্রোগ্রামটি করতে, ঠিক সেভাবে প্রোগ্রামটি করবা। এখানে পাওয়ার আছে, বাট তুমি মনে করো এখানে কোনো পাওয়ার নেই, তাহলে তুমি 4+7+10 আপ টু n পর্যন্ত এই ধারার জন্য তুমি যেভাবে কোড লিখতে, ঠিক সেই কোডটি লিখবে। শুধু একটি জায়গায় শুধুমাত্র চেঞ্জ হবে, সেটা আমি প্রোগ্রামের কোডে দেখিয়ে দিব। তো আমি তাহলে তিনটি জিনিস ক্লিয়ার হয়ে গেলাম। প্রথম পদ হচ্ছে এখানে 4, শেষ পদ হচ্ছে আমার জানা নেই n, এবং পদগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3 করে। এবার এই ধারাটির জন্য আমি যে কোডটি তৈরি করেছি সেটা আমি দেখাচ্ছি। এই যে কোড, দেখো এখানে হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড মানে যুক্ত করা, std তে হয় স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট h হচ্ছে হেডার ফাইলের এক্সটেনশন। ইট মিনস stdio.h হচ্ছে একটি হেডার ফাইল। আবার তুমি প্রোগ্রামে আরো একটি হেডার ফাইল যুক্ত করছো, তার নাম হচ্ছে conio.h, কনসোল ইনপুট আউটপুট ডট h হচ্ছে conio নামক একটি হেডার ফাইলের এক্সটেনশন। তাহলে এই দুই লাইন তোমার অবশ্যই লিখতে হবে, কারণ এই দুই লাইন তোমার কিছু লাইব্রেরি ফাংশনকে ইনক্লুড করছে। তো কোন লাইব্রেরি ফাংশনগুলো ইনক্লুড করছে সেগুলো আমি একটু পর বলছি। তাহলে এই দুই লাইন তোমাকে মাস্ট লিখতেই হবে। এরপর আসি আমি ভয়েড মেইন। এই ভয়েড মেইন হচ্ছে তোমার মেইন ফাংশন। যে কোনো প্রোগ্রাম মেইন ফাংশন থেকে শুরু হয়। ভয়েড মিনস খালি, এমটি। মেইন হচ্ছে প্রধান, তার মানে প্রধান ফাংশন। এবং এখানে দুটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমার ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এখানে লাস্টে তোমার এখানে আর কিছু লিখতে হবে না, এইভাবেই খালি রাখতে হবে। খুবই সেন্সিটিভ, প্রোগ্রামিং খুবই সেন্সিটিভ। এখানে তুমি চাইলেই কোনো ডট, সেমিকোলন, দাড়ি, এটসেট্রা এগুলো তুমি দিতে পারো না। তুমি
খুবই সেন্সিটিভ। তুমি যে জায়গায় তোমার ডট দিতে হবে, তুমি মাস্ট তোমাকে সেখানে ডট দিতে হবে। যেখানে ডট দেওয়া যাবে না তুমি দিলে ভুল হবে প্রোগ্রাম। এখন তুমি ভাবতে পারো যে স্যার, আমি প্রোগ্রামে যদি আহ, জাস্ট একটা সেমিকোলন দিই এই জন্য 1 মার্ক কাটা যেতে পারে কিনা। আম, এটা তো স্যার এত কষ্ট করে পুরো প্রোগ্রাম ঠিক করলাম, বাট একটা সেমিকোলনের জন্য আমাকে নাম্বার কাটা হলো, আমার নাম্বার কাটা হলো যদি বলো, তাহলে আমি বলি যে প্রোগ্রাম কম্পিউটার রান করে। আর কম্পিউটার তুমি যদি একটি সেমিকোলন দিতে ভুল করো তাহলে প্রোগ্রাম রান করবে না। যদিও তোমার প্রোগ্রামে কোনো ভুল নেই, সব ঠিক আছে, বাট একটি সেমিকোলন দাওনি তাহলে তোমার প্রোগ্রাম রান করবে না। খুবই সেন্সিটিভ জিনিস। এবার দেখো, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শুরু করলাম, মানে মেইন ফাংশন, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে প্রোগ্রামটা শুরু হলো। আইএনটি, তোমরা জানো আইএনটিতে বোঝায় ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। দেখো আমি এখানে আই নিয়েছি, এস সমান 0, এন। আইএনটি হচ্ছে ইন্টিজার এবং এটা হচ্ছে একটা ভেরিয়েবল টাইপ বা চলকের প্রকার। আর আই, এস, এন এগুলো হচ্ছে চলকের নাম, অর্থাৎ তিনটি চলক নিলাম। যে কোনো প্রোগ্রামে বিভিন্ন ধরনের আমরা চলক নিতে পারি, কিন্তু এখানে আমরা যে চলক দরকার আমার সেই চলকগুলো নিলাম বা ভেরিয়েবলগুলো নিলাম। এখানে হচ্ছে আই, এস এবং এন। তো ভেরিয়েবলের টাইপ হচ্ছে আমার ইন্টিজার পূর্ণ সংখ্যা, এবং আমার ভেরিয়েবলগুলোর নাম দিলাম আই, এস এবং এন, এবং লাস্টে সেমিকোলন দিতে হয়। দেখো এখানে আমি প্রিন্ট এফ দিলাম। প্রিন্ট এফ হচ্ছে প্রিন্ট এফ এ বুঝে ফাংশন, প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন এভাবে লিখতে হয়, এবং এন্টার দ্য ভ্যালু অফ এন, এন এর মান দাও। দেখো আমার প্রশ্ন ছিল এরকম যে আমার এই ধারার লাস্ট সংখ্যাটা আমি জানি না, মানে আমার শেষ পদটা আমি জানি না, এই জন্য আমাকে শেষ পদটা ধরে নিতে হবে। তাহলে শেষ পদটা আমি ধরে নিলাম এন, এই জন্য আমি প্রোগ্রামেও আমি ধরে নিলাম এন্টার দ্য ভ্যালু অফ এন, ধরে নিলাম আমি শেষ পদটা হচ্ছে এন। এখন কম্পিউটারকে আমার বলতে হবে যে শেষ পদটা কত। তাহলে আমি যদি আমি প্রিন্ট প্রিন্ট ফাংশন দিয়ে আমি কম্পিউটারকে বললাম যে এন্টার দ্য ভ্যালু অফ এন, এন এর মান নাও। স্ক্যানএফ হচ্ছে স্ক্যান ফাংশন ইনপুট নেওয়ার জন্য, এবং %d দিয়ে আমি %d লিখলাম, তারপর এন্ড সিম্বল দিলাম এবং এন দিলাম। স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেওয়ার জন্য ফাংশন, লাইব্রেরি ফাংশন, এবং %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ তুমি কোন টাইপের ভেরিয়েবল ব্যবহার করছো তার জন্য এখানে এখানে %d লিখতে হচ্ছে। তুমি যদি এখানে আম, দশমিক ভগ্নাংশ কোনো সংখ্যা ব্যবহার করো তাহলে তুমি এখানে % লিখতে পারবে না, তখন লিখতে হবে %f। আমরা যেহেতু আইএনটি অর্থাৎ পূর্ণ সংখ্যায় আমরা কাজ করছি, এখানে আমাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে %d। এরপর কমা দেওয়ার পর আমি এন্ড সিম্বল দিলাম। আমরা জানি এন্ড হচ্ছে এবং, কিন্তু এখানে এন্ড হচ্ছে এবং না, এখানে এন্ড হচ্ছে অ্যাড্রেস, ঠিকানা, এবং এরপরে এন হচ্ছে আমার ভেরিয়েবলের নাম। এই যে ভেরিয়েবলের নাম হচ্ছে এন, আমি কার ঠিকানায় মান নিব? এন এর ঠিকানায় মান নিব। এনটা কি ছিল? এনটা ছিল ধারার শেষ পদ, যার যেখানে কোনো একটা সংখ্যা হবে, কিন্তু কত হবে আমরা জানি না, আমাদের ধরে নিতে হবে। সেই জন্য আমরা কত হবে তা কম্পিউটারকে বলার জন্য আমি এন ইনপুট হিসেবে নিচ্ছি। তাহলে এই লাইনটি তোমাদের পরীক্ষার সময় মাঝে মাঝে এরকম একটা লাইন তুলে দেয় এবং বলে যে এই লাইনটি দ্বারা কি বুঝো। তাহলে যদি এরকম হয় তাহলে বলবে যে স্ক্যানএফ হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন, এবং স্ক্যানএফ ইনপুট ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে যে এখানে পার্সেন্টেজ হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এবং এটি পূর্ণ সংখ্যায় মান নেওয়াকে ইন্ডিকেট করে। তারপর হচ্ছে এখানে এন্ড হচ্ছে অ্যাড্রেস, ঠিকানা, আর এন হচ্ছে ভেরিয়েবল। তার মানে এই লাইনটি সম্পূর্ণ যদি আমি একসাথে বলি যে এন এর স্থলে পূর্ণ সংখ্যায় মান নেওয়াই বুঝায়। এন এর স্থলে পূর্ণ সংখ্যায় মান নেওয়া বুঝায় এই লাইনটি দ্বারা। এরপর দেখো আমি ফর ইউজ করলাম। ফর হচ্ছে একটা লুপ। আমরা অনেকেই জানি যে এই ধরনের প্রোগ্রাম করতে গেলে আমাদের লুপ ঘুরাতে হয়। যে ঘুরে ঘুরে কাজ করবে। তো লুপ আমরা জানি অনেক প্রকার লুপ আছে। তার মধ্যে আমরা জানি সবচেয়ে সহজ লুপ হচ্ছে তোমার ফর। আমি ফর লুপ দিয়ে করছি। তোমরা চাইলে বিভিন্ন লুপ ইউজ করতে পারো। ফর লুপ করতে গেলে আমাদের জানতে হয় যে প্রথম পদ কি, তারপর শেষ পদ কি, এবং এরকম আমাদের জানতে হয়। তাহলে আমি একটু প্রশ্নটা দিয়ে ক্লিয়ার করছি।
দেখো এখানে প্রথম পদ কত, 4। আমি ধরে নিলাম প্রথম পদ হচ্ছে আই। সবসময় মনে রাখবে যে কোনো ধারা হোক না কেন তোমরা প্রথম পদটিকে আই ধরে নিবে। তাহলে এখানে আমি আই ধরে নিলাম প্রথম পদ, তাহলে আমাদের এখানে প্রথম পদে কত দেওয়া আছে, 4। তাহলে আমি 4 আই এর মধ্যে আমি 4 রাখলাম। এরপর আমি যে কাজটি করব সেটা হচ্ছে উম, দেখো ধারাটি কত পর্যন্ত যাবে। আই আই কিন্তু তোমার ফিক্সড না, আই চেঞ্জ হবে। কারণ এটা যদি আমি আই ধরি, এরপরে আই বেড়ে কত হয়ে যাবে, 7। এরপরে বেড়ে কত হয়ে যাবে, 10। এভাবে বেড়ে আস্তে আস্তে কত পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে। তাহলে আমার আই কত পর্যন্ত যাচ্ছে, এন পর্যন্ত যাচ্ছে। তার মানে আই প্রথমবার 4 এবং আই ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হতে কত পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে। তার মানে আমি কন্ডিশনটা এভাবে লিখবো, আই ইজ লেস দেন ইকুয়াল এন। এটা হচ্ছে আমার শর্ত, যে আই ছোট থেকে আস্তে আস্তে বড় হবে এবং কত পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে। এরপর আমার কাজ হচ্ছে আই কত করে বাড়ছে। দেখো ডিফারেন্সটা আমি একটু আগে বলেছিলাম যে তিনটি জিনিস খেয়াল রাখতে হয়। তো আমাদের ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স হচ্ছে এন 3। তার মানে এখানে আই কত করে বাড়ছে, আই বাড়ছে, আই ইকুয়াল আই প্লাস 3, 3 করে বাড়ছে। যদি 5 করে বাড়ে তাহলে আমরা এখানে 5 দিব, 2 করে বাড়লে 2 দিব। আচ্ছা, এরপর দেখো এই লাইনটা আমি আরেকবার ক্লিয়ার করে দিই। এই ফর লুপে, আগেই বলে রাখি, ফর লুপে লাস্টে সেমিকোলন দিতে হয় না। আর ফর লুপে প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ ইনিশিয়ালাইজেশনের মধ্যে তোমার প্রাথমিক মান বলে দিতে হয়। এরপর হচ্ছে কন্ডিশন, শর্ত। আর এরপর হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, বাড়বে নাকি কমবে আয়ের মান সেটা বলে দিতে হয়। তো ফর লুপ ছিল এটা। আমি আরেকবার ক্লিয়ার করি তোমাদের, যে এখানে ধারার প্রথম পদটি ছিল 4, তাই আয়ের মান 4 দিলাম। এখানে আই কত পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে। এই জন্য আই ইজ লেস দেন ইকুয়াল এন। লেস দেন কেন দিলাম, কারণ আই ছোট এবং বাড়তে বাড়তে এন পর্যন্ত যাবে এবং এন পর্যন্ত যাবে, এই জন্য আমি সমান চিহ্ন দিলাম। এরপর হচ্ছে আই, এই প্রত্যেকটা পদের মাঝখানে ডিফারেন্স কত, 3। দেখো এখানে আমি 3 দিয়ে দিলাম। এরপর একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি সূত্র লিখবো। সূত্র হচ্ছে এই আমার যেহেতু এই ধারার যোগফল, এই ধারাটির যোগফল নির্ণয়ের জন্য আমি প্রোগ্রাম করছি। এই ধারাটির যোগফল নির্ণয়ের জন্য মানে সবগুলো, মানে 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এগুলো সবগুলো আপ টু এন স্কোয়ার পর্যন্ত, এই সবগুলো যোগ করলে কত হয় সেটা বের করার জন্য। তাহলে সেটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে এস ইকুয়াল এস প্লাস, যদি আমি এখানে আমার যদি এখানে স্কোয়ার না হতো, এখানে স্কোয়ার না থাকতো, শুধু 4 প্লাস 7 প্লাস 10 প্লাস এন থাকতো, তাহলে আমার সূত্র ছিল এইটুকু, সূত্র ছিল এইটুকু। কিন্তু যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে আমার এই সূত্র হবে না, আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে। দেখো এখানে পাওয়ার আছে তাই না, 4 এর উপর স্কোয়ার, কম্পিউটার কিন্তু স্কোয়ার মানে এখানে স্কোয়ার তুমি লিখতে পারবে না। তুমি যদি সাপোজ তুমি আই স্কোয়ার দিতে চাও, 2 মানে পাশাপাশি চলে আসে, এখানে স্কোয়ার দেওয়া যায় না। তাহলে আমরা স্কোয়ার যেহেতু না দেওয়া যায় না, সেহেতু আমরা এভাবে লিখতে পারি পাও। পাও মানে হচ্ছে পাওয়ার, পাওয়ারের সংক্ষিপ্ত পাও। তুমি এই প্রোগ্রামিং এ এমন কিছু শব্দ দেখবে যেগুলো ফুল লিখতে হয়, আবার কিছু ক্ষেত্রে তোমার সংক্ষিপ্ত রূপ লিখতে হয়। তো যেটা যেভাবে আছে ঠিক তোমাদের সেভাবে লিখতে হবে। তুমি চাইলে নিজের মতো করে লিখতে পারবে না, তাহলে ভুল হবে। দেখো পাওয়ারের, তুমি যদি মনে করো পাওয়ার বানান তো আমি পারি, তাহলে আমি পাওয়ার পি ও ডাব্লিউ ই আর পাওয়ার লিখে দিই, হবে না। পাওয়ারের পি ও ডাব্লিউ প্রথম তিনটা ক্যারেক্টার ইউজ করতে হবে, লাস্টে ই আর দেওয়া যাবে না। তাহলে পাও লেখার পর, পাও মানে হচ্ছে পাওয়ার, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার জিনিসটা ক্লিয়ার করে দিই। পাও লেখার সময় তোমরা বলবে যে কার পাওয়ার কে। আবার ক্লিয়ার করছি, কার পাওয়ার কে। অর্থাৎ এখানে আমি প্রথম পদটিকে ধরেছিলাম আই, তাহলে আই এর পাওয়ার কত, 2। তার মানে কার পাওয়ার কে, কার পাওয়ার, আই এর পাওয়ার কে, 2, অর্থাৎ আই এর পাওয়ার 2। তাহলে আমি এভাবে লিখবো পাওয়ার, কার পাওয়ার, আই এর পাওয়ার কত, কমা দিয়ে লিখবো 2। যদি উপরে 3 থাকতো আমরা এখানে 3 লিখতাম, 4 থাকলে 4 লিখতাম। তার মানে আই কমা 2 দ্বারা বোঝায় আই এর পাওয়ার 2। আমরা ক্লোজ করে দিব ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজ করে দেওয়ার পর
এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এরপর একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলে রাখি, দেখো মেইন ফাংশন এখান থেকে শুরু হয় এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এবং শেষ হয় এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। অর্থাৎ একটা প্রোগ্রাম এর শুরু এবং শেষ তুমি যদি এই সেকেন্ড ব্র্যাকেট না দাও প্রোগ্রাম কাজ করবে না। তার মানে একটি প্রোগ্রামে মাস্ট তোমাকে দুটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, একটা হচ্ছে স্টার্টিং আর একটা হচ্ছে এন্ডিং। তো তুমি বলতে পারো এখানে তো আরো সেকেন্ড ব্র্যাকেট আছে। তুমি এই প্রথম এক জোড়া সেকেন্ড ব্র্যাকেট ছাড়া তুমি as many as you want, যত চাও তুমি তত সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারো, তবে শর্ত হচ্ছে তোমার শুরু করলে শেষ করতে হবে। যেমন তুমি বিজোড় সংখ্যক রাখতে পারবে না, তুমি যদি এখানে শুরু করো সেকেন্ড ব্র্যাকেট আরো দাও কোনো সমস্যা নেই, তবে অবশ্যই তোমার শেষ করতে হবে। আর এক জোড়া অবশ্যই প্রোগ্রামের জন্য বরাদ্দ, শুরুর জন্য মানে মেইন ফাংশন শুরু এবং মেইন ফাংশন শেষ। তো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটে শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, এটা না দিলেও প্রোগ্রাম কাজ করবে, তবে দেওয়াটা ভালো, তাহলে একটা পার্ট বুঝায়। ফর লুপের একটা অংশ বোঝাচ্ছে এখানে, যে এখানে এখানে কাজ করছে, আমার মেন সূত্রটা কাজ করছে সেটা বোঝাচ্ছে। এরপর দেখো সূত্র হয়ে গেল, এরপর আমার কাজ হচ্ছে যে আমি রেজাল্ট দেখব। এত কষ্ট করে প্রোগ্রাম করলাম, না আমার তো রেজাল্ট দেখতে হবে। তাহলে রেজাল্ট দেখার জন্য আমরা আমরা আর আরেকবার একটু পিছনের দিকে যাই, যে প্রিন্টএফ লিখেছিলাম। প্রিন্টএফের কাজ একটি প্রিন্টএফ একটি লাইব্রেরি ফাংশন, এটা হচ্ছে একটি আউটপুট ফাংশন। অর্থাৎ তুমি প্রোগ্রামের কোনো কিছু যদি আউটপুট দেখতে চাও তাহলে তুমি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করবে। আর তুমি যদি প্রোগ্রামে বাইরে থেকে কোনো ডেটা ইনপুট নিতে চাও তাহলে তুমি অবশ্যই স্ক্যানএফ ফাংশন ব্যবহার করবে। তো আমি এখন রেজাল্ট দেখবো, তাহলে আমি অবশ্যই প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। তার মানে প্রিন্টএফ ফাংশন লেখার পর আমি এখানে লিখলাম দ্য সাম ইজ %d। %d কেন দিলাম? কারণ আমি রেজাল্ট দেখব পূর্ণ সংখ্যায়। এই যে এখানে আইএনটি মানে পূর্ণ সংখ্যা, তাহলে আমি রেজাল্ট পূর্ণ সংখ্যা দেখব, এই জন্য %d দিলাম, কমা এস দিলাম। কেন? কারণ আমার রেজাল্ট এই সূত্রের মধ্যে, এই সূত্র প্রসেসিং এর হওয়ার পরে আমার রেজাল্টটা হবে। তার মানে এই এস এর মধ্যে আমার রেজাল্ট আছে। তাহলে আমি যদি এস কে এখানে কল করি, তাহলে এস এর মধ্যে যেই প্রসেসিং এর পর যে রেজাল্টটা পাওয়া যাবে সেই এসটাকে যদি কল করি আমি এখানে, তাহলে আমাকে এখানে রেজাল্টটা দেখাবে। দেখো এখানে তোমরা অনেকে বলতে পারো যে এই স্ক্যানএফ এর এই জায়গাটা আমি এন দিয়েছি, এখানে এন দিলাম না কেন? একটু খেয়াল করে দেখো, স্ক্যানএফ এর বেলা আমি মান নিয়েছি এবং ঠিকানা, এই জন্য কার ঠিকানায় মান নিব সেই জন্য আমাদের এন দিতে হয়, কিন্তু এখানে আমরা মান নিব না, আমরা দেখব, দেখার জন্য আমাদের ঠিকানা লাগবে না, এই জন্য এখানে এন দিবে না। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখো, আমি বলেছিলাম প্রথম দিকে যে এই দুটা লাইন কেন লিখেছি আমি, এই ইনক্লুড stdio.h, ইনক্লুড conio.h। ইনক্লুড stdio.h এটা একটি হেডার ফাইল এবং এই প্রোগ্রামের দুটি লাইব্রেরি ফাংশন আছে যেগুলো এই stdio.h হেডার ফাইলে যুক্ত আছে। যেমন এখানে printf এবং scanf, এই দুইটি লাইব্রেরি ফাংশন এই হেডার ফাইলের সাথে যুক্ত, তাই এই লাইনটি লিখতেই হবে, যদি না লিখো তাহলে এই printf scanf কাজ করবে না। এরপর দেখো গেট সিএচ হচ্ছে গেট ক্যারেক্টার, অর্থাৎ আমি প্রোগ্রামটি রান করার পর আমি চাই প্রোগ্রামটি যেন স্ক্রিনে থাকে, অর্থাৎ রেজাল্ট স্ক্রিনে ধরে রাখার জন্য গেট সিএচ ফাংশন ব্যবহার করা হয়। আর এই যে একটি লাইন আমরা লিখেছিলাম যে ইনক্লুড conio.h, এই ইনক্লুড conio.h লাইব্রেরি হেডার ফাইলটি এই গেট সিএচ নামক লাইব্রেরি ফাংশনকে যুক্ত করে। তার মানে তুমি যদি এই লাইনটি না লেখো, এই লাইনটি হাজারবার লিখলেও কাজ করবে না। তো গেট সিএচ এর মাধ্যমে আমরা স্ক্রিনে রেজাল্ট ধরে রাখতে পারি এবং সেকেন্ড ব্রেক প্রোগ্রাম শেষ করলাম। তাহলে এই ছিল আমাদের প্রোগ্রাম। তো একটি কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে s = 0 কেন দিয়েছিলাম। s হচ্ছে কি যোগফল, সাম। তো দেখো তুমি যদি প্রথমবার আমার এই প্রথমবার i এর মান ছিল 4, ধারাটা কিভাবে যোগ করে দেখো, 4 এর সাথে 7 যোগ করলে কত হবে? 11 হবে। এবং এই 7 আর 10 যোগ করলে কত হবে? এভাবে না, আগের যোগফলের সাথে পরেরটা যোগ, তার মানে 4 আর 7 11, 11 এর সাথে যোগ হবে 10 21, 21 এর সাথে এভাবে আস্তে আস্তে বাড়বে। তো প্রথমবার মানে এটা কিন্তু লুপ ঘুরে, অর্থাৎ এভাবে ঘুরে ঘুরে যোগ করছে, এভাবে ঘুরে ঘুরে যোগ করছে, প্রথমবার কিন্তু ঘুরবে না। তার মানে প্রথমবার i হচ্ছে 4, 4 কার সাথে যোগ করবে? একবার লুপ ঘুরার পর 4 চেঞ্জ হয়ে যাবে 7 হবে, তখন 4 আর 7 যোগ করছে, কিন্তু প্রথমবার লুপ না ঘোরার কারণে 4 কার সাথে যোগ করতে পারছে না। এই জন্য আমরা
যোগফলটাকে 0 ধরেছি। দেখো এখানে যোগফলটা কি ছিল, s ইকুয়াল s প্লাস i, তার মানে i, এই i এর মানটার সাথে যোগ করছে s, s কত 0, তার মানে i 4 আর s 0 যোগ করলে কি হবে, 4 ই থাকবে। এরপর যখন একবার লুপ ঘুরবে তখন i হয়ে যাবে কত, 3 বেড়ে 7 হয়ে যাবে। 7 এর সাথে যখন যোগ করবে 4, এরপরে আস্তে আস্তে এইভাবে যোগ করবে। তো এই ছিল আমাদের এই ধারাটির জন্য সি ভাষার প্রোগ্রাম। এখন আমি যে কাজটি করব, আরেকটি ধারা সলিউশন করার চেষ্টা করব। 2 to the power 4 প্লাস 2 to the power 7 প্লাস 2 to the power 10 প্লাস আপ টু 2 to the power n পর্যন্ত। তার মানে আমাদের আগের আগের যে ধারাটি ছিল সম্পূর্ণ একই রকম, তবে ঠিক উল্টো। তাহলে এখানে দেখো আমি বলেছিলাম যে প্রথম সংখ্যাটি অবশ্যই i। তো চলো এই ধারাটির জন্য আমরা প্রোগ্রাম লেখার চেষ্টা করি। এখানে আমি আগেই বলেছি যে প্রথম সংখ্যাটি i, তার মানে 2 হচ্ছে i, এরপর 2 হচ্ছে i। আচ্ছা, কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে i পরিবর্তনশীল, অর্থাৎ i চেঞ্জ হবে, ঘুরবে এবং i বাড়বে এবং চেঞ্জ হবে। কিন্তু এখানে তো সবগুলো সেম i। তাহলে এখানে আমরা কাজ করব, এখানে পাওয়ারকে আমরা i ধরবো, এখানে পাওয়ারকে ধরবো i। তার মানে i হচ্ছে আমার 2 না, i হচ্ছে উপরের 4। 4 হচ্ছে আমার i, 7 হচ্ছে আমার i, 10 হচ্ছে আমার i। তাহলে এটার জন্য যদি করতে চাই তাহলে আমার এখানে যা করব তা হচ্ছে, এখানে i কত আমার, i হচ্ছে 4, ওকে। তারপর i কত করে বাড়ছে, 3 করে বাড়ছে, i কত পর্যন্ত যাবে, n পর্যন্ত যাবে। সূত্র লেখার সময় আমার একটু চেঞ্জ করতে হবে, কারণ এখানে কার পাওয়ার কে। একটু আগে আমরা যা করেছিলাম, এখানে i ছিল 4 এবং পাওয়ার ছিল 2, তার মানে i, 2 ছিল, i এর পাওয়ার 2 ছিল। কিন্তু এখানে i হচ্ছে 4 এবং i নিজেই পাওয়ার, 2 এর পাওয়ার হচ্ছে i। অর্থাৎ আমাকে এখানে চেঞ্জ করে নিতে হবে 2, i, অর্থাৎ 2 এর পাওয়ার হচ্ছে i। ঠিক একই রকম 2 পর 2 এর পাওয়ার হবে 7, বেড়ে আবার 2 এর পাওয়ার কত হবে, 10, আবার লুপ ঘুরে 2 এর পাওয়ার হবে n, এভাবে বাড়বে। বাকি সব কিছু সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। তার মানে পুরো প্রোগ্রামটি ঠিক আগের মতোই হবে, শুধুমাত্র আমাকে এই জায়গাটায় পাওয়ার দেওয়ার পর 2, i, অর্থাৎ 2 এর পাওয়ার হচ্ছে i। তো এই ছিল আমাদের দুটি প্রোগ্রাম আজকের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরাই যদি করতে চাও তাহলে তোমরা এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়ে তোমরা বাসায় করবে, এবং আমাকে চাইলে আমাকে কমেন্ট করে বলতে পারো বা ছবি স্ক্রিনশট দিতে পারো যে আমি এটা করেছি, হয়েছে কিনা আমি দেখতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করবে। তো যদি প্র্যাকটিস না করো তাহলে এগুলি আবার ভুলে যাবে। তো যতই প্র্যাকটিস করবে ততই চর্চা বাড়বে এবং তোমরা তোমাদের বেসিক ক্লিয়ার হবে। তো পরিশেষে বলতে চাই যে যাদের বেসিক ভালো, একটা কথা আমরা একসময় আমরা যখন সিএসসিতে ভর্তি হই তখন আমরা একটা কথা শুনেছিলাম যে যারা ম্যাথে ভালো তারা কম্পিউটার সায়েন্স পড়ার যোগ্য। তো যারা ম্যাথ ভালো পারবে তারা আইসিটি সহজেই পারবে। এটা বলার কারণ হচ্ছে ম্যাথ পারলে আইসিটি পাবে এমন কোনো কথা নেই, কিন্তু ম্যাথ পারলে কি হয়, বেসিকটা ক্লিয়ার হয়। তুমি যত ম্যাথ পারো, ম্যাথ কেন পারো তুমি, কারণ তুমি বেসিক ক্লিয়ার, তুমি মাথা খাটিয়ে বিভিন্ন সূত্র বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে তুমি একটা ম্যাথের সলিউশন বের করো। ঠিক একই রকম প্রোগ্রামিং একই অবস্থা। তুমি প্রোগ্রামিং প্রোগ্রামিং করার জন্য তোমার বেসিক ক্লিয়ার থাকলে তুমি বিভিন্ন চিন্তা ভাবনা করে তুমি একটা প্রোগ্রাম সলিউশন করতে পারবে। তো এই জন্য আমি বলবো যে বেসিক ক্লিয়ার করতে হবে। তোমার মুখস্থ করবে না, প্রোগ্রাম কখনোই মুখস্থ করবে না, কখনোই মুখস্থ করবে না, কারণ প্রোগ্রাম মুখস্থ করলে তুমি হয়তো পরীক্ষার হলে লিখতে পারবে, কিন্তু যেহেতু সৃজনশীল
প্রশ্ন ঘুরিয়ে আসবে, তাহলে তোমার মুখস্থ করে কোনো লাভ নেই। তাই প্রোগ্রাম বুঝে করবে এবং সমস্যা হলে জানাবে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।